উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, দ্বাদশ শ্রেণী, চতুর্থ সেমিস্টার, প্রথম অধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কিত মৌলিক ধ্যান ধারণা। আজকের বিষয় আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা। প্রশ্ন: আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের ঐতিহাসিক পর্যায়গুলির বর্ণনা দাও, অথবা আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নটা উচ্চ মাধ্যমিকে 2022 সালে আর 2017 সালে এসেছিল, তাই উত্তরটা অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটার উত্তর জানলে আমরা জানতে পারবো যে কিভাবে প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টা ধাপে ধাপে বিকশিত হয়েছে। এই পুরো ইতিহাসটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই এই ইতিহাসের প্রত্যেকটা পর্যায়েও সমানভাবে গুরুত্বপূর্ণ। মানে প্রশ্নটা যেমন এইভাবে আসতে পারে যে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের সম্পূর্ণ ইতিহাস বর্ণনা করো, বা আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের প্রতিটি পর্যায়ে বর্ণনা করো। ঠিক তেমনই প্রশ্নটা এভাবেও আসতে পারে যে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের কোনো একটা স্পেসিফিক কালখণ্ডের বর্ণনা দাও, যেমন প্রথম বিশ্বযুদ্ধের আগে বা পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বা পরে, বা দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে, বা প্রাচীন যুগে বা মধ্যযুগে, বা শিল্প বিপ্লবের আগে বা পরে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা বর্ণনা করো। তাই এই প্রশ্নের সম্পূর্ণ উত্তরটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই এই প্রশ্নের উত্তরের প্রত্যেকটা পার্টও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই এখানে ডিটেলসে প্রত্যেকটা পার্ট নিয়ে আলোচনা করা হলো, যাতে যদি কোনো একটা স্পেসিফিক কালখণ্ড নিয়ে প্রশ্ন আসে, অর্থাৎ যদি কোনো একটা স্পেসিফিক সময়কালে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের ধারার বর্ণনা জানতে চাওয়া হয়, তাহলে যেন তোমরা উত্তরটাকে পুঙ্খানুপুঙ্খভাবে এবং ভালোভাবে লিখতে পারো। আর যদি সম্পূর্ণ উত্তরটা আসে, তাহলে তোমরা এই উত্তরটাকে একটু সংক্ষেপেও লিখতে পারো, অর্থাৎ দু একজন রাষ্ট্রবিজ্ঞানী বা দার্শনিকের নাম বা লেখার কথা উল্লেখ না করলেও চলবে। উত্তরটা শুরু করছি। ভূমিকা: জ্ঞানচর্চার একটি স্বতন্ত্র বিষয় হিসাবে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সম্পর্কের সূচনা মূলত প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে হলেও, যখনই একাধিক সংগঠিত মানবগোষ্ঠী রাজনৈতিকভাবে অন্য মানবগোষ্ঠীর সঙ্গে নানা সম্পর্কে স্থাপন করেছে, তখনই সূত্রপাত হয়েছিল এই বিষয় সংক্রান্ত প্রাথমিক ভাবনা চিন্তার। ব্যারি বুজান ও রিচার্ড লিটল তাদের ইন্টারন্যাশনাল সিস্টেম ইন ওয়ার্ল্ড হিস্ট্রি রিমেকিং দ্য স্টাডি অফ ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থে বলেছেন যে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের আলোচনার সূত্রপাত হয়েছিল আজ থেকে প্রায় ৩,৫০০ বছরেরও আগে প্রাচীন সুমেরীয় সভ্যতায়। অর্থাৎ সমাজবিজ্ঞানের যে কোনো শাখার মতো এই আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টারও আলোচনা শুরু হয়েছিল সমাজ বিবর্তনের সেই আদিকাল থেকেই, কিন্তু এই বিষয়টা সুসংগঠিত রূপ ধারণ করে অপেক্ষাকৃত আধুনিককালে। এই আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কিত প্রাথমিক ভাবনা চিন্তা বা প্রাথমিক আলোচনা শুরু হয়েছিল তখন থেকেই, যখন এক মানবগোষ্ঠী অন্য মানবগোষ্ঠীর সঙ্গে যে কোনো রকমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তারপর থেকে ধীরে ধীরে আজ থেকে প্রায় ৩,৫০০ বছরেরও আগে প্রাচীন সুমেরীয় সভ্যতায় এই বিষয়টি নিয়ে বিক্ষিপ্ত ও অসংগঠিত আলোচনা শুরু হয়। সেই সময় এটি পাঠ্য বিষয় হিসেবে আলোচিত না হলেও বিভিন্ন দার্শনিক, রাজনীতিবিদ ও ঐতিহাসিকদের পর্যালোচনার মাধ্যমে সেই সময়কার আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে মোটামুটিভাবে জানা বা বোঝা যায়। আর প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালেই মূলত পঠনযোগ্য বিষয় হিসেবে এই শাস্ত্রটা পরিচিতি লাভ করে। আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের পর্যায়: বিশিষ্ট ইংরেজ দার্শনিক জেরেমি বেনথাম তার অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপালস অফ মরালস অ্যান্ড লেজিসলেশন গ্রন্থে সর্বপ্রথম আন্তর্জাতিক সম্পর্ক শব্দবন্ধটির উল্লেখ করেন। আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের ধারাকে এখানে কয়েকটি কালপর্বে বিভক্ত করে আলোচনা করা হলো। আমরা যদি আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা পর্যবেক্ষণ করি, তাহলে দেখতে পাবো যে ইতিহাসের বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার ধারাতে আমূল পরিবর্তন এনেছিল।
যেমন প্রাচীনকালের নগর রাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা, মধ্যযুগে নগর রাষ্ট্র থেকে ভূখণ্ডকেন্দ্রিক জাতিরাষ্ট্রের উদ্ভব, তারপর শিল্প বিপ্লবের পর যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং নির্ভরশীল অর্থনীতির বিকাশ, তারপর প্রথম বিশ্বযুদ্ধ, তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশবাদ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালের শীতল যুদ্ধ এবং বর্তমানকালের বিশ্বায়ন, এই সব কিছুই আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাকে প্রভাবিত করেছিল। সেই ঘটনাগুলোর সময়কালের ভিত্তিতেই এই আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাকে মূলত তিনটি সময়খণ্ডে ভাগ করে আলোচনা করা যেতে পারে। এক, প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে, প্রাচীনকাল ও মধ্যযুগে, শিল্প বিপ্লবের আগে ও পরে। দুই, প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে। এবং তিন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে। মানে প্রতিটা ঘটনার আগের এবং পরের সময়ে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশকে আলাদাভাবে আলোচনা করা হলো। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের সূচনা পর্ব। নগর রাষ্ট্র থেকে জাতিরাষ্ট্র। প্রাচীনকাল ও মধ্যযুগে আন্তঃরাষ্ট্রীয় বিষয়সমূহের চর্চা। প্রাচীন মিশরীয়, চীন, গ্রিস, রোমান এবং ভারতীয় সভ্যতায় আন্তঃরাষ্ট্রীয় বিষয়ক ধ্যান ধারণার উপস্থিতি লক্ষ্য করা যায়। অ্যারিস্টটল, প্লেটো প্রমুখের রচনা, প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলির মধ্যকার যুদ্ধ, বিবাদ নিষ্পত্তি, সন্ধি, চুক্তি, শান্তির উদ্দেশ্যে মিত্রতা স্থাপন, প্রাচীন রোমের বিশ্ব শাসন ব্যবস্থার ও বিশ্বজনীন আইনের ধারণা প্রভৃতি বিক্ষিপ্তভাবে এই শাস্ত্রকে সমৃদ্ধ করেছিল। পরবর্তীকালে খ্রিস্টপূর্ব 4র্থ শতকে প্রাচীন ভারতের বিশিষ্ট কূটনীতিবিদ কৌটিল্যের অর্থশাস্ত্রতে বিদেশনীতির আলোচনা, খ্রিস্টপূর্ব 5ম শতকে চৈনিক দার্শনিক সান জুয়ের লেখা দ্য আর্ট অফ ওয়ার ও মেনসিয়েসের রচনায় প্রাচীন চীনের কূটনীতির আলোচনা এবং প্রখ্যাত গ্রিক দার্শনিক তথা ঐতিহাসিক থুসিডাইডিসের লেখা হিস্ট্রি অব দ্য পেলোপনেশিয়ান ওয়ার গ্রন্থের বিশ্লেষণ, 16শ শতকে ইতালীয় রাষ্ট্রচিন্তাবিদ মেকিয়াভেলির দ্য প্রিন্স গ্রন্থে বাস্তববাদ এবং পররাষ্ট্রনীতির পর্যালোচনা, মধ্যযুগের দাঁতে আলঘেরির রচিত ডি মনার্কিয়া গ্রন্থে আন্তর্জাতিক সংগঠন কর্তৃক বিশ্বশান্তি রক্ষার গুরুত্ব বর্ণনা, ডাচ আইনবিদ হুগো গ্রোটিয়াস, জার্মান আইনবিদ স্যামুয়েল ভন প্রুফেনড্রফ প্রমুখের আন্তর্জাতিক আইন সংক্রান্ত পর্যালোচনা, 17শ শতকে টমাস হবসের রচিত লেভিয়াথান গ্রন্থ ও জন লকের লেখা টু ট্রিটিজ অন সিভিল গভর্নমেন্ট গ্রন্থে মানব সমাজের নেতিবাচক চরিত্র এবং আন্তর্জাতিক স্তরে নৈরাজ্যের স্বরূপ উন্মোচন, 17দশ শতকে ফরাসি লেখক এমারিস ক্রুসে, ব্রিটিশ লেখক উইলিয়াম পেন ও ফরাসি আইনবিদ পিয়েরে দুবইয়ের আন্তর্জাতিক স্তরে রাষ্ট্র সমবায় প্রতিষ্ঠার পরামর্শ, এই সব কিছুর মধ্যেই আন্তর্জাতিক সম্পর্কের চিন্তাভাবনার প্রতিফলন লক্ষ্য করা যায়। অর্থাৎ আমরা এই আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের সূচনাকালকে প্রাচীন যুগ আর মধ্যযুগ এই দুটো ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার শুরুতেই অর্থাৎ প্রাচীনকালে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যে চর্চা হতো তার মূলত দুটি দিক বা দুটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এক, আন্তঃরাষ্ট্রীয় বিষয়সমূহের চর্চা এবং দুই, দার্শনিকদের অবদান। আমরা জানি যে সেই প্রাচীনকালে গ্রিস এবং রোমে, বিশেষত ইউরোপে ছোট ছোট নগর রাষ্ট্র ছিল। আবার যদি ভারতের দিকে তাকাই তাহলে ভারতেও ছোট ছোট রাজার অধীনস্থ রাজ্য ছিল, সেগুলোকে আমরা রাজ্য বলতাম। এই যে ছোট ছোট নগর রাষ্ট্র ছিল বা রাজ্য ছিল, এই সমস্ত নগর রাষ্ট্রের মধ্যকার সম্পর্ক বা কূটনৈতিক সম্পর্ক কিভাবে পরিচালনা করা হতো তা নিয়ে কিছু দার্শনিক, ঐতিহাসিক এবং চিন্তাবিদরা পর্যালোচনা করেছিলেন এবং কিছু
বিখ্যাত লেখাও লিখেছিলেন। অর্থাৎ সেই সব নগর রাষ্ট্রের বিদেশ নীতি বা সেই সব নগর রাষ্ট্রের মধ্যেকার যুদ্ধ, সন্ধি, কিভাবে মৈত্রতা স্থাপন করা হতো, কেন মৈত্রতা স্থাপন করা হতো, চুক্তি, এই সমস্ত কিছু নিয়ে তখন একটু অসংবদ্ধ অবস্থায় হলেও আলোচনা করা হতো। পরবর্তীকালে রোমান সাম্রাজ্যের উত্থানের পর প্রাচীন রোমের বিশ্ব শাসন ব্যবস্থার এবং বিশ্বজনীন আইনের ধারণা, অর্থাৎ পুরো পৃথিবীতে একই আইন আর একই শাসন ব্যবস্থা চলবে, এই ধারণা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে ভাবনা চিন্তার একটা নতুন দিক খুলে দিয়েছিল। যদিও বিশ্ব সম্পর্কে রোমানদের ধারণা খুবই সংকীর্ণ ছিল, তাই তারা বিষয়টার ব্যাপ্তি বুঝতে পারেনি, কিন্তু তারাই প্রথম একথা সর্বসমক্ষে আনেন যে সমগ্র মানব জাতির জন্য একই আইন এবং একই শাসন ব্যবস্থার প্রচলন করতে হবে। এই ধারণাটা আন্তর্জাতিক সম্পর্কের বিকাশকে যথেষ্ট প্রভাবিত করেছিল। কিন্তু সেই সময় যেহেতু রাষ্ট্রবিজ্ঞান বা আন্তর্জাতিক সম্পর্ক কোনো পাঠ্য বিষয় ছিল না, তাই সেই সময়কার কিছু দার্শনিকদের লেখা থেকেই মূলত আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে ধারণা পাওয়া যায়। যেমন খ্রিস্টপূর্ব 4র্থ শতকে কৌটিল্যের অর্থশাস্ত্রের মাধ্যমে আমরা ভারতবর্ষের ছোট ছোট রাজাদের বিদেশ নীতি কীভাবে পরিচালিত হতো সে সম্পর্কে ধারণা পাই। আবার চীনের বিদেশ নীতি সম্পর্কে বা চীনের ছোট ছোট রাষ্ট্রের বিদেশ নীতি সম্পর্কে ধারণা পাই আমরা সানজুয়ের লেখা আর্ট অফ ওয়ার এবং বেনসিয়াসের রচনা থেকে। এছাড়াও এই সময়কার আরেকটা উল্লেখযোগ্য গ্রন্থ হলো দ্য হিস্ট্রি অফ পেলোপনেশিয়ান ওয়ার, যা ছিল সেই সময়কার গ্রিক ঐতিহাসিক তথা দার্শনিক থুসিডাইডিসের লেখা। এই লেখাটা ছিল প্রাচীন গ্রিসের একটা যুদ্ধ নিয়ে। প্রাচীন গ্রিসের একটা সমৃদ্ধ নগর রাষ্ট্র ছিল এথেন্স। এই এথেন্স নগর রাষ্ট্রটি প্রাচীন কাল থেকেই শিক্ষা, সংস্কৃতি প্রভৃতিতে অনেক উন্নতি লাভ করেছিল। আর মোটামুটিভাবে এই এথেন্সেই প্রথম গণতন্ত্র খানিকটা হলেও প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু ধীরে ধীরে স্পার্টা বলে আরেকটি নগর রাষ্ট্র সেই সময় উন্নতি লাভ করতে শুরু করে। এই স্পার্টা ছিল রাজতান্ত্রিক এবং সমরমুখী বলতে পারো, মানে এদের যুদ্ধবিদ্যা বা যুদ্ধ কৌশল খুব উন্নত ছিল, কিন্তু শিক্ষা সংস্কৃতির দিক থেকে এরা এতটা উন্নত হতে পারেনি। এই সময় এই দুই নগর রাষ্ট্রের মধ্যেকার ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে, সেটা আদর্শগতই বলতে পারো বা রাজনৈতিকভাবেই বলতে পারো, এই লড়াইকে কেন্দ্র করে গড়ে উঠেছিল পেলোপনেশিয়ান ওয়ার বা পেলোপনেশীয় যুদ্ধ। এই যুদ্ধে শেষ অবধি স্পার্টা জয়ী হয়েছিল, কিন্তু সমগ্র গ্রিসের প্রত্যেকটি নগর রাষ্ট্র এবং দুপক্ষই, অর্থাৎ এথেন্স এবং এথেন্সের মিত্র রাষ্ট্রগুলো এবং স্পার্টার মিত্র রাষ্ট্রগুলো প্রত্যেকেই যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই সময় এথেন্স ও স্পার্টার মধ্যেকার বিদেশ নীতি নিয়ে আলোচনা করা হয়েছিল এই থুসিডাইডিসের এই লেখায়। সেখান থেকেও আমরা এই সময়কার রাষ্ট্রনীতি সম্পর্কে বা বিদেশ নীতি সম্পর্কে জানতে পারি। ঠিক এই প্রাচীনকালের মতোই মধ্যযুগেও দুটো দিক থেকেই আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ঘটে। এক, মধ্যযুগের বেশ কিছু যুগান্তকারী ঘটনা ঘটেছিল যা আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তিগত পরিবর্তন এনেছিল। আর দুই, বিভিন্ন দার্শনিকদের লেখা থেকেও মধ্যযুগের আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে জানা যায়। আমরা যদি ঐতিহাসিক ঘটনাবলীর কথা বলি, তাহলে প্রথমেই বলতে হয় ইউরোপের নবজাগরণের কথা। নবজাগরণের মাধ্যমে নবজাগরণের সময় ইউরোপে কিছু চিন্তাবিদের আবির্ভাব ঘটেছিল, বড় বড় দার্শনিকের আবির্ভাব ঘটেছিল। তারা সমাজ জীবনের বিভিন্ন দিককে নতুনভাবে এবং আরও ক্লিয়ারলি ব্যাখ্যা করেছিল। এই সময়ের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রেও একটা আমূল পরিবর্তন এসেছিল।
এর আগে ইউরোপে ছোট ছোট নগর রাষ্ট্র ছিল, ভারতেও যেমন রাজার রাজ্য ছিল, কিন্তু এই সময় থেকেই সর্বপ্রথম ভূখণ্ডকেন্দ্রিক জাতিরাষ্ট্রের ধারণার প্রচলন ঘটে। মানে আজকালকার দিনে রাষ্ট্র বলতে যা বোঝায় সেই ধরনের রাষ্ট্রের ধারণা এই সময়ই প্রথম হয়, বা বলা যেতে পারে আজকালকার মানে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার যে একটা প্রাথমিক রূপ তার প্রচলন হয়েছিল ঠিক এই সময়। এই সময়ই ইতালীয় দার্শনিক মেকিয়াভেলি তার দ্য প্রিন্স গ্রন্থে রাষ্ট্র ব্যবস্থার বা রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলোর বর্ণনা করেন। ফলে নগর রাষ্ট্রকে ছাপিয়ে অন্য এক ধরনের রাষ্ট্রের পরিভাষা এই সময় তৈরি হয়। এরপর 1648 সালে ওয়েস্টফেলিয়া চুক্তি হয়, যা রাজনীতিকে ধর্মের প্রভাবমুক্ত করে। এই ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলি নিজেদের ইচ্ছা অনুযায়ী অন্য একই ধরনের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সঙ্গে যে কোনোভাবে রাজনৈতিকভাবে সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়। এই চুক্তির আগে রাজা আর পোপের মধ্যে ক্ষমতা নিয়ে একটা দ্বন্দ্ব চলছিল। সেই সময় কিছু ক্যাথলিক রাজা একথা ঘোষণা করেন যে রাজার যা ধর্ম হবে তাই প্রজার ধর্ম হতে হবে। সেই সময় ইউরোপে ধর্ম খুব একটা আলাদা ছিল না, সবাই খ্রিস্টানই ছিল, কিন্তু খ্রিস্টান ধর্মের মধ্যেও দুটো ভাগ ছিল, এক হলো ক্যাথলিক আর দ্বিতীয় হলো প্রোটেস্ট্যান্ট। যেহেতু ক্যাথলিক রাজারা এই ঘোষণাটা করেছিল যে রাজার ধর্ম আর প্রজার ধর্ম এক হতে হবে, তাই মূলত প্রোটেস্ট্যান্টরাই এর বিরুদ্ধে সংগ্রাম চালায় এবং এই নীতির মাধ্যমে ধর্ম ও রাজনীতিকে যেভাবে মিশিয়ে দেওয়া হয়েছিল তার থেকে তারা মুক্তি দাবি করে। এর ফলস্বরূপ একটা ধর্মযুদ্ধ হয় আর ওয়েস্টফেলিয়া চুক্তি হয়, যার মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা, ওই যে বললাম সার্বভৌম রাষ্ট্রগুলো কিভাবে কি করবে না করবে, সেই ক্ষমতা রাজার হাতেই চলে যায় আর মানুষের রাজনৈতিক আর ধর্মীয় জীবন পরস্পরের থেকে আলাদা হয়। এরপর ঘটেছিল আরেকটা উল্লেখযোগ্য ঘটনা। স্পেনের রাজার কোনো উত্তরাধিকার না থাকায় স্পেনের ক্ষমতা দখল নিয়ে ইউরোপের শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে যে যুদ্ধ হয়েছিল 1713 সালে ইউট্রেক্ট চুক্তির মাধ্যমে সেই যুদ্ধের অবসান হয় আর ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হয় এবং ইউরোপের রাজনীতি কিছুটা স্থিতিশীল হয়। এরপর 1815 সালে ভিয়েনা সম্মেলনে সার্বভৌম রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্কের সূচনা হয় আর তারপরই ঘটে সব থেকে বেশি যুগান্তকারী ঘটনা, যা হলো শিল্প বিপ্লব, যার ফলে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হয়। এই শিল্প বিপ্লবেরই সুদূর প্রসারী ফল হিসেবে বাজার দখলের জন্য উপনিবেশবাদ শুরু হয়, এই উপনিবেশবাদের জন্য গোপন কূটনীতি শুরু হয়, আবার এই সব কিছু মিলিয়ে উগ্র জাতীয়তাবাদের সূত্রপাত ঘটে এবং অন্যান্য আন্তর্জাতিক সমস্যার বীজ এই সময়ে এই শিল্প বিপ্লবের মাধ্যমেই রোপণ করা হয়েছিল। এই ছিল মধ্যযুগের যুগান্তকারী ঐতিহাসিক ঘটনা। এই ঘটনাগুলো ছাড়াও মধ্যযুগে কিছু দার্শনিকদের লেখার থেকে আমরা এই সময়কার আন্তর্জাতিক সম্পর্কের বিবরণ আরও ভালো করে পাই। যেমন মেকিয়াভেলির দ্য প্রিন্স গ্রন্থের কথা তো বললামই, দাঁতে আলঘেরির রচিত ডি মোনার্কিয়া গ্রন্থ, এছাড়া ডাচ আইনবিদ হুগো গ্রোটিয়াস ও জার্মান আইনবিদ স্যামুয়েল পুফেনড্রফের রচিত আন্তর্জাতিক আইন সম্পর্কিত পর্যালোচনা। তারপর আসে হবস ও লকের লেখাগুলি, যেগুলোর মাধ্যমে বোঝানো হয়েছিল যে আন্তর্জাতিক ব্যবস্থায় কোনো সার্বভৌম শক্তি না থাকায় সেখানে একটা নৈরাজ্য বিদ্যমান এবং মানুষের চরিত্র মূলত নেতিবাচক। এরপর একে একে সপ্তদশ শতকে ফরাসি লেখক এমারিস ক্রুসে, ব্রিটিশ লেখক উইলিয়াম পেন এবং ফরাসি আইনবিদ পিয়েরে দুবয়ের আন্তর্জাতিক স্তরে সমবায় প্রতিষ্ঠার পরামর্শর কথাও উল্লেখ করা যেতে পারে।
অর্থাৎ আজকের দিনে যেমন জাতিসংঘ রয়েছে বা সম্মিলিত জাতিপুঞ্জ রয়েছে, প্রথম বিশ্বযুদ্ধের পর যেমন জাতিসংঘ ছিল, ঠিক সেই রকমই মধ্যযুগেও বলা হচ্ছিল এরকম একটা আন্তর্জাতিক স্তরের রাষ্ট্র সমবায় প্রতিষ্ঠিত করা উচিত। এরপর ধীরে ধীরে কান্টের লেখা থেকে উদারবাদী চিন্তাভাবনা, আবার উদারবাদীও বলতে পারো বা আদর্শবাদীও বলতে পারো চিন্তাভাবনা, আবার ইংরেজ দার্শনিক পল রেইনসের লেখা থেকে সেই সময়কার আন্তর্জাতিক সম্পর্কের বর্ণনা, নর্মান অ্যাঞ্জেলের লেখা থেকে এবং জেরেমি বেনথামের লেখা থেকে উদারনীতিবাদী ভাবনা চিন্তার পর্যালোচনাও সেই সময় লক্ষ্য করা যায়। মধ্যযুগের এই লেখাগুলো ছাড়াও আরও বিভিন্ন ঘটনা এবং আরও বিভিন্ন পরিস্থিতি ছিল যা সেই সময়কার আন্তর্জাতিক সম্পর্কের বিকাশকে প্রভাবিত করেছিল। আমি একবার বিষয়টা পড়ে দিচ্ছি, যেরকমভাবে পরীক্ষায় লিখতে হবে। প্রাক শিল্প বিপ্লব পর্বে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ। এই কালপর্বে কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা আন্তর্জাতিক সম্পর্কের বিকাশকে ত্বরান্বিত করে। যেমন ইউরোপের নবজাগরণ এবং সংস্কার আন্দোলনের ফলে ভূখণ্ডকেন্দ্রিক জাতিরাষ্ট্রের ধারণার বিকাশ ঘটে। 1648 সালে ওয়েস্টফেলিয়া চুক্তির ফলে সমাপ্ত হওয়া ইউরোপের 30 বছর ব্যাপী ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মধ্যে ধর্মযুদ্ধের অবসান রাজনীতিকে ধর্মীয় প্রভাবমুক্ত করে। 1713 সালের সম্পাদিত ইউট্রেট চুক্তির মাধ্যমে হওয়া স্পেনের উত্তরাধিকার যুদ্ধের অবসান ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করে এবং আন্তর্জাতিক সম্পর্কের সর্বজন গ্রাহ্য প্রণালী গড়ে তোলে। 1815 সালে ভিয়েনা সম্মেলন সার্বভৌম রাষ্ট্রগুলির পারস্পরিক রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও অন্যান্য আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের সূচনা ঘটায়। এছাড়া শিল্প বিপ্লবের পরবর্তীকালে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ। শিল্প বিপ্লবের পরে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি, উপনিবেশবাদ, গোপন কূটনীতি, উগ্র জাতীয়তাবাদ এবং অন্যান্য আন্তর্জাতিক সমস্যা আন্তর্জাতিক সম্পর্কের বিকাশকে যথেষ্ট প্রভাবিত করে। অষ্টাদশ শতকে ইংরেজ দার্শনিক ইমানুয়েল কান্টের লেখা পারপিচুয়াল পিস আ ফিলোসফিক্যাল স্কেচ গ্রন্থে আন্তর্জাতিক স্তরে উদারবাদী চিন্তাভাবনার ঝলক। মার্কিন যুক্তরাষ্ট্রের ইংরেজ দার্শনিক পল রেইনসের লেখা ওয়ার্ল্ড পলিটিক্স অ্যাট দ্য এন্ড অফ 19th সেঞ্চুরি as influenced by the Oriental situation, নর্মান অ্যাঞ্জেলের লেখা দি গ্রেট ইলিউশন, জেরেমি বেনথামের রচিত প্রিন্সিপালস অফ ইন্টারন্যাশনাল ল প্রভৃতির মাধ্যমে অসংবদ্ধ রূপে আন্তর্জাতিক পরিস্থিতির আলোচনা লক্ষ্য করা যায়। আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে সুসংবদ্ধ আলোচনার সূত্রপাত ঘটে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্ক নামক বিষয়টির বিকাশের ধারা প্রকাশ্য রাজনীতি এবং আদর্শবাদের ধারণায় সমন্বিত আন্তর্জাতিক সম্পর্ক শাস্ত্রটির পঠনযোগ্য বিষয়রূপে আত্মপ্রকাশ। এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হলো প্রাচীন যুগে বা মধ্যযুগে কিভাবে ধীরে ধীরে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়। চর্চা হলেও সেই সময় পঠনযোগ্য বা পড়াশোনার বিষয়রূপে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে এই আন্তর্জাতিক সম্পর্ক আলাদাভাবে স্থান পায়নি। এর আগেও একটু আধটু পড়া হতো, সেটা ইতিহাসের অংশ হিসেবে বা কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানের অংশ হিসেবে, কিন্তু আলাদাভাবে এই সাবজেক্টটা নিয়ে আলাদা করে অধ্যয়ন করা বা রিসার্চ করার কোনো ক্ষেত্র তখনও ছিল না। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বেশ কয়েকটা যুগান্তকারী ঘটনা এই সাবজেক্টটা নিয়ে আলোচনা, গবেষণা এবং বিশ্লেষণের প্রয়োজনটাকে আরও বেশি করে তুলে ধরে। এই সময়কার আন্তর্জাতিক সম্পর্কের বিকাশেরও বিভিন্ন দিক রয়েছে। তার মধ্যে প্রথম দিকটা তোমরা হেডিংয়েই বুঝতে পারছো, প্রকাশ্য রাজনীতি এবং আদর্শবাদের ধারণায় সমন্বিত আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ। ফার্স্ট হলো প্রকাশ্য রাজনীতি। প্রকাশ্য রাজনীতি কি? প্রকাশ্য রাজনীতির মানে হলো কোনো দেশ আন্তর্জাতিক স্তরে কি নীতি ফলো করছে সেই নীতিটা সম্পর্কে
সেই দেশের জনগণ তথা বিশ্বের বাকি দেশগুলোর জনগণও ভালোভাবে জানতে পারবে। প্রথম বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন দেশের মধ্যে গোপন চুক্তি হতো এবং যুদ্ধের সময় হঠাৎ করে ধরা পড়তো যে কোন দেশ কোন দেশের শত্রু বা কোন দেশের মিত্র। এর ফলে কি হতো, যে দেশগুলো বন্ধু দেশ সেই দেশের মধ্যেও একটা সন্দেহের পরিস্থিতি তৈরি হতো যে মুখে তো বলছে মিত্র, আসলে কি কোনো গোপন রাজনীতির অংশ, সেটা বোঝা যেত না। তার সঙ্গে সঙ্গে কোনো দেশের জনগণও বুঝতে পারছে না যে তার দেশ ভালো লোকের সঙ্গ দিচ্ছে না খারাপ লোকের সঙ্গ দিচ্ছে, তার দেশ অ্যাকচুয়ালি আন্তর্জাতিক স্তরে তাদেরকে কিভাবে রিপ্রেজেন্ট করছে সেটা সেই দেশের জনগণও বুঝতে পারতো না। একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের উত্থান হয়েছিল। এটা যদিও প্রথম বিশ্বযুদ্ধের সময়কার পড়াচ্ছি, তবুও বলছি, ধরো হিটলারের মতো একজন স্বৈরাচারী শাসকের উদ্ভব হয়েছে। এবার কোন কোন দেশ হিটলারের সঙ্গ দিচ্ছে আর কোন কোন দেশ হিটলারের সঙ্গ দিচ্ছে না, সেটা যদি সাধারণ মানুষ না জানতে পারে, এমনকি সেই দেশের মানুষ না জানতে পারে, তাহলে সেই দেশের মানুষ আন্দোলন করে বা কোনো কিছু করে সরকারকে পতন করতে পারবে না, কারণ প্রত্যেক দেশের মানুষই তো ভোট দিয়ে সরকারকে বিজয়ী করে। এবার যদি কোনো দেশের মানুষ কোনো সরকারকে ভেবে নিল যে না, সে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বা সেই সরকার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে, সেইভাবে ভোট দিল, কিন্তু গোপন কূটনীতির চক্করে সেই সরকার এমন কিছু দেশের সঙ্গে হাত মিলিয়ে বসলো যেটা সেই দেশের জনগণ, মানে যে দেশের সরকার হাত মেলাচ্ছে সেই দেশের জনগণ জানে না, তাহলে সেই দেশের জনগণ বুঝতে পারবে না যে কোন সরকার তাদের জন্য ভালো বা তাদের মতো ভাবছে আর কোন সরকার ভাবছে না। এর ফলে কি হবে, সেই দেশের জনগণের হাতে, যেটা আমরা বলি গণতন্ত্র মানে জনগণের শাসন, সেই জনগণের হাত থেকে শাসনের পাওয়ারটা চলে যাবে। তার জন্য এই প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে প্রকাশ্য রাজনীতির পক্ষে বিভিন্ন দেশের জনগণ আন্দোলন গড়ে তোলে। তাদের একটাই দাবি, যে দেশের আন্তর্জাতিক ফিল্ডে যে কোনো দেশ যাই পদক্ষেপ নিক না কেন সেটা প্রকাশ্য হতে হবে, গোপন হওয়া যাবে না। আর দ্বিতীয় হলো আদর্শবাদ। আদর্শবাদীদের চিন্তাভাবনা অনুসারে রাষ্ট্রগুলোর মধ্যে যদি সমন্বয় বা সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা যায়, মানে আদর্শবাদীরা মেনলি এটা ভাবে যে সবাই সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে চায়, সবাই ভালো, তাই আমরা যদি একটু ভালোত্বকে চ্যানেলাইজ করতে পারি, ভালোত্বকে সঠিক দিক দিতে পারি, তাহলে প্রতিটা রাষ্ট্রের মধ্যে সহযোগিতা আর সমন্বয়ের সম্পর্ক গড়ে উঠবে। এইভাবেই সবারই ভালো হবে এবং যুদ্ধ বন্ধ করা সম্ভব হবে। প্রথম বিশ্বযুদ্ধের পর মূলত এই দুটো ধরনেরই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারায়। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার পরিণতি। প্রথম বিশ্বযুদ্ধের অর্থাৎ 1914 থেকে 1919 সাল পর্যন্ত সংঘটিত হওয়া প্রথম বিশ্বযুদ্ধের পর সেই বিশ্বযুদ্ধের ভয়াবহতায় আতঙ্কিত জনগণ যুদ্ধবিরোধী মনোভাবে উদ্বুদ্ধ হয়ে পড়ে। তারা যুদ্ধের যৌক্তিকতা সম্পর্কে সন্দিহান হয়ে পড়ে, অর্থাৎ তারা যুদ্ধকে অযৌক্তিক বলে মনে করতে শুরু করে। আর ওই যুদ্ধের জন্য তারা গোপন কূটনীতিকে দায়ী করে। গোপন কূটনীতি হলো রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের গোপন চুক্তি, যেখানে বাকি রাষ্ট্র বা এমনকি সেই রাষ্ট্রের জনগণও জানতে পারবে না যে ওই রাষ্ট্র কোন দেশের মিত্র রাষ্ট্র আর কোন দেশের শত্রু রাষ্ট্র। এটা প্রকাশ্য যুদ্ধের সময় ধরা পড়বে যে কে কাকে সাহায্য করছে আর কে কাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েও সাহায্য করছে না, বা কে কার সাথে বিশ্বাসঘাতকতা করছে বা কে কার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। এই গোপন কূটনীতির জন্য প্রতিটা রাষ্ট্রকে সন্দেহ করতে শুরু করে, অপর যে কোনো রাষ্ট্রকে তারা সন্দেহ করতে শুরু করে, নিজেদের মিত্র রাষ্ট্রকেও সন্দেহ করতে শুরু করে। এর ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, যার জন্য অনেক সময় মিত্র রাষ্ট্রগুলোর মধ্যেও যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়ে যায়। এই কারণে জনগণ
যুদ্ধের জন্য বা প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার জন্য গোপন কূটনীতিকেই দায়ী করতে শুরু করে। তাই এই গোপন কূটনীতির বিরুদ্ধে জনমত গঠনের জন্য প্রচারের নামে লন্ডনে প্রতিষ্ঠিত একটি সংগঠন, যার নাম হলো ইউনিয়ন অফ ডেমোক্রেটিক কন্ট্রোল। 1914 সালে লন্ডনে প্রতিষ্ঠিত এই সংগঠনটি এই দাবি করে যে পররাষ্ট্রনীতি নির্ধারণ এবং রূপায়ণের ক্ষেত্রে জনগণের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়া উচিত। অর্থাৎ এই সংগঠনটি পররাষ্ট্রনীতি নির্ধারণ এবং রূপায়ণের ক্ষেত্রে জনগণের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এই প্রকাশ্য রাজনীতি বা জনগণের বিদেশ নীতির ওপর জনগণের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার বিষয়টা আরও জোরালো হয়ে ওঠে লেনিনের শান্তির জন্য অনুশাসন আর উইলসনের 14 দফা প্রস্তাবের মাধ্যমে। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে লেনিন ও উইলসনের অবদান। প্রকাশ্য কূটনীতি এবং নিঃশর্ত শান্তি প্রতিষ্ঠার ধারণাটি আরও জোরালো রূপ নেয় 1917 সালের 8ই নভেম্বর লেনিনের শান্তির জন্য অনুশাসন, সোভিয়েত ইউনিয়ন কর্তৃক প্রথম বিশ্বযুদ্ধকালীন মিত্রশক্তিগুলোর গোপন চুক্তি প্রকাশ এবং 1918 সালের 8ই জানুয়ারি মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের মার্কিন কংগ্রেসে উত্থাপিত 14 দফা প্রস্তাবের মাধ্যমে। এই প্রেক্ষিতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে 1920 সালের 10ই জানুয়ারি জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। মানে যে কথাটা আমরা আগেই বলছিলাম যে সবাই শান্তি প্রতিষ্ঠা করতে চাইতো, তখনকার মানুষের এরকম মানসিকতা তৈরি হয়েছিল যে শান্তি প্রতিষ্ঠার জন্য তারা সব কিছুই করতে পারে। এই সময় রাশিয়ায় বলশেভিক বিপ্লব সাফল্য লাভ করে, তার ফলে লেনিন ক্ষমতায় আসে এবং লেনিন এই নীতি জারি করে যে কোনো দেশ অন্য দেশের থেকে গোপনে কোনো কিছু আদায় করে নিতে পারবে না। মানে প্রথম বিশ্বযুদ্ধের পরের পরিস্থিতিটা ঠিক এরকম ছিল। ধরো কোনো একটা দেশ, আমি নাম একটা কল্পনা করে নিচ্ছি, ধরো এ কান্ট্রি। সেই এ কান্ট্রির অবস্থা যুদ্ধের ফলে খুবই ক্ষতিগ্রস্ত। এবার কোনো একটা বড় দেশ, ধরো বি কান্ট্রি, সে বলল আমি ওই ক্ষতিটাকে কিছুটা মেকআপ দিয়ে দেব, বা আমি তোমাদের এমন টাকা দেব যাতে তোমরা ক্ষতিপূরণ খানিকটা করতে পারো, নিজেদের পুনর্গঠন করতে পারো। কিন্তু তার পরিবর্তে তোমাদের দেশে আমাকে কোনো সেনা ঘাঁটি বসানোর অনুমতি দিতে হবে, বা তোমাদের পোর্টগুলো বা বন্দরগুলোতে আমাদের সৈন্যদের জাহাজ রাখার ব্যবস্থা করে দিতে হবে। এই ধরনের যে চুক্তিটা যে কি তোমাকে করতে হবে সেটাকে গোপন রাখা হতো, আর বলা হতো যে আমরা পুনর্গঠনের টাকা দিচ্ছি। সেই জায়গাটাই লেনিন চেঞ্জ করার চেষ্টা করেন এবং তার মতে যে এরকম পুনর্গঠনের জন্য বা শান্তি স্থাপনের জন্য কোনো শর্ত আরোপ করা যাবে না। বা দুটো দেশ ধরো লড়াই করছে, দুটো দেশ যুদ্ধবিরতির জন্য যে হেরে যাচ্ছে তার ওপর কিছু শর্ত চাপিয়ে দিল, এই একই ধরনের শর্ত। বা কোনো একটা ট্যাক্স ঠিক না, কোনো একটা আর্থিক বেনিফিট নেওয়ার চেষ্টা করলো সেই দেশের ওপর থেকে। লেনিনের কথা অনুসারে এই ধরনের কোনো শর্ত রাখা যাবে না, শান্তিটা নিঃশর্ত হতে হবে। আর এই শান্তির জন্য অনুশাসনেরই আরও জোরদার রূপ বা আরও অ্যাডভান্সড রূপ হলো প্রকাশ্য রাজনীতির বিকাশ। এটাও লেনিন তার শান্তির জন্য অনুশাসন ভাষণে এটা স্পষ্ট করেছিলেন। তার মতে যে সমস্ত রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে কি কি চুক্তি করছে সেটা প্রকাশ্যে আসতে হবে, আর প্রকাশ্যে আসলেই তুমি যে এরকম কোনো আনডিউ অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছো সেই জায়গাটা পাবলিক বা অন্যান্য রাষ্ট্রগুলো আটকে দেওয়ার চেষ্টা করবে। তাই শান্তিটা নিঃশর্তভাবে প্রতিষ্ঠিত হবে, আর নিঃশর্ত শান্তি প্রতিষ্ঠিত হলে কোনো রাষ্ট্রেরই অন্য রাষ্ট্রের প্রতি ক্ষোভ তৈরি হবে না, তার ফলে ভবিষ্যতেও এই শান্তিটা কন্টিনিউ হবে। শুধু তাই নয়, লেনিন শুধু শান্তির জন্য অনুশাসন ভাষণটাই দেননি, তার সঙ্গে সোভিয়েত ইউনিয়ন সেই সময় প্রথম বিশ্বযুদ্ধকালীন মিত্র শক্তিগুলির গোপন চুক্তি প্রকাশ্যে আনে।
তার মানে আমরা আগেই বলেছি যে প্রথম বিশ্বযুদ্ধের সময় কে বন্ধু কে শত্রু বোঝা যেত না, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে গোপন চুক্তি হতো। সোভিয়েত ইউনিয়নের তরফের যে চুক্তিগুলো ছিল বা যেই চুক্তিগুলো সম্পর্কে সোভিয়েত ইউনিয়ন জানতো, সেগুলোকে সোভিয়েত ইউনিয়ন একদম জনসমক্ষে এনে ফেলে। যেহেতু সেই সময় ধীরে ধীরে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিধর রাষ্ট্র হিসেবে বিকশিত হচ্ছিল, তার জন্য যেহেতু সোভিয়েত ইউনিয়ন প্রকাশ্য রাজনীতি এবং যুদ্ধ বিরোধী মনোভাবকে সামনে রাখে, তাই এক প্রকার কম্পিটিটিভ ওয়েতেই মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনও মার্কিন কংগ্রেসে 14 দফা প্রস্তাব পেশ করে। উইলসন এই দাবি করে যে গোপন কূটনীতির অবসান হওয়া উচিত, যুদ্ধ বন্ধ হওয়া উচিত, যেই সব দেশ এখনও অন্য দেশের কবলে রয়েছে সেই সব দেশকে মুক্তি পাইয়ে দেওয়া উচিত, এবং সমুদ্র পথ আর বাণিজ্যের ক্ষেত্রে স্বাধীনতা ও সাম্য থাকা উচিত। এই সমস্ত প্রস্তাবগুলো ছাড়াও উইলসন জাতিসংঘ বা আন্তর্জাতিক স্তরে সমবায় প্রতিষ্ঠার প্রস্তাবটাও সেই একই প্রস্তাবের সঙ্গে রাখেন। আমরা এর আগেও পড়েছি যে প্রাচীন ও মধ্যযুগেও রাষ্ট্রগুলোর সমবায় স্থাপনের একটা চেষ্টা করা এবং আন্তর্জাতিক স্তরে একটা নিয়মাবলী বা আইন তৈরির প্রস্তাব এর আগেও অনেকেই দিয়েছে, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা ওই প্রস্তাবগুলোকে কার্যকরী করার জন্য প্রেশারাইজ করে বা কার্যকরী করার উপকারিতাটাকে বোঝায় বা কার্যকরী করার চাপটা দেয়। তার জন্য উইলসনের এই প্রস্তাবের পর 1920 সালের 10ই জানুয়ারি জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। উল্লেখযোগ্য, সম্মিলিত জাতিপুঞ্জের আগের রূপটা ছিল জাতিসংঘ, দুটো এক নয়, এটা আগের রূপ। বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে বিভাগ, সমমতাদর্শী গোষ্ঠী ও কেন্দ্রসমূহের প্রতিষ্ঠা। আমরা যখন প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা নিয়ে আলোচনা করেছি, তখন পয়েন্টেই 3খানা মেন বৈশিষ্ট্য বলেছিলাম। এক হলো প্রকাশ্য রাজনীতি, দ্বিতীয় হলো আদর্শবাদ, এবং তৃতীয় হলো পঠনযোগ্য বিষয়রূপে শাস্ত্রটার আত্মপ্রকাশ। এতক্ষণ যে ঘটনাগুলো বললাম সেই ঘটনাগুলোর ভিত্তিতেই বোঝা যাচ্ছিল যে এই আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আরও বেশি চর্চার, আরও বেশি রিসার্চের প্রয়োজন আছে। এছাড়াও কোনো একটা আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠিত হলে সেই সংস্থা কর্তৃক যে আইন নিয়ম এগুলো তৈরি হয়, সেগুলোরও আরও বিকাশের জন্য বিভিন্ন ক্ষেত্রে অনুসন্ধান বা রিসার্চের দরকার হয়। তার জন্যই এই সময় থেকেই বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিভাগ, সমমতাদর্শী গোষ্ঠী এবং কেন্দ্রসমূহের প্রতিষ্ঠা শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধের পরে যুদ্ধের কারণ ও বিলোপের পথ অনুসন্ধান, জাতিসংঘের প্রতিষ্ঠা, বৃহৎ শক্তিরূপে মার্কিন যুক্তরাষ্ট্রের আত্মপ্রকাশ, রুশ বিপ্লবের ফলস্বরূপ সোভিয়েত ইউনিয়নের উদ্ভব ইত্যাদি ঘটনার ফলে প্রত্যেকটি রাষ্ট্রের জাতীয় স্বার্থের সঙ্গে আন্তর্জাতিক সমাজের সমন্বয়মূলক অধ্যয়ন ক্ষেত্র হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক আলোচ্য বিষয় হিসাবে বিশেষ গুরুত্ব লাভ করে। মানে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরস্পর বিরোধী আদর্শ নিয়ে এই সময় থেকেই প্রায় জন্মেছিল। তার জন্য এছাড়াও শান্তির পথ অনুসন্ধানের প্রয়োজন ছিল বা জাতিসংঘের প্রতিষ্ঠা হয়েছিল। এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা রাষ্ট্রের জাতীয় স্বার্থ আর সমগ্র মানব সমাজের স্বার্থ, এই দুটোর মধ্যে একটা সমন্বয় বা একটা মেলবন্ধন করার জন্য, একটা ভারসাম্য রক্ষার জন্য এই আন্তর্জাতিক সমাজ সম্পর্কে আলোচনা করা বা আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে আলোচনা এবং গবেষণা করাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জাতিসংঘ লন্ডন, মাদ্রিদ ও প্রাগে পঠন পাঠন সংক্রান্ত 3টি আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করে আন্তর্জাতিক সম্পর্ককে বিশ্ববিদ্যালয়গুলিতে একটি স্বতন্ত্র শাস্ত্ররূপে গড়ে তোলার চেষ্টা করেছিল। 1919 সালে ডেভিড ডেভিস
এর উদ্যোগে ব্রিটেনের অ্যাবেরস্টউইথ এ প্রতিষ্ঠিত ওয়ালস বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রাজনীতির উড্রো উইলসন চেয়ার নামক একটি অধ্যাপক পদ সৃষ্টির মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি জ্ঞানচর্চার একটি পৃথক ক্ষেত্র হিসেবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করে। মানে এটাই ছিল প্রথম পদ সৃষ্টি। বিশিষ্ট ইতিহাসবিদ আলফ্রেড জিরমান প্রথম এই আসনে উপবিষ্ট হন। একই বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ে এডমন্ড এ ওয়ালস স্কুল অফ ফরেন সার্ভিস গঠিত হয়। 1923 খ্রিস্টাব্দে প্যারিসে আইন বিভাগের অধীনে প্রতিষ্ঠিত হয় ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজ। 1923 খ্রিস্টাব্দে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে এবং 1930 খ্রিস্টাব্দে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে একটি বিশেষ অধ্যাপক পদ স্থাপন করা হয়। 1924 সালে গঠিত হয় দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের সমমতাদর্শী গোষ্ঠী। 1927 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডের জেনেভাতে প্রতিষ্ঠিত হয় গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্টাল স্টাডিজ। এই প্রতিষ্ঠানেই সর্বপ্রথম আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রি দেওয়া শুরু হয়। অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হয় পদ সৃষ্টি হয় অথবা বিভিন্ন বিভাগের সৃষ্টি হয়। এছাড়াও বিশেষ চিন্তন গোষ্ঠী বা থিঙ্ক ট্যাঙ্কেরও সৃষ্টি হয়। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে গবেষণার উদ্দেশ্যে 1910 খ্রিস্টাব্দে ওয়াশিংটনে প্রতিষ্ঠিত হয় কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস। 1918 খ্রিস্টাব্দে নিউ ইয়র্ক শহরে প্রতিষ্ঠিত হয় ফরেন পলিসি অ্যাসোসিয়েশন এবং কাউন্সিল অন ফরেন রিলেশনস। 1920 সালে প্রতিষ্ঠিত হয় রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা চাথাম হাউস। 1933 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। 1934 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় নিউজিল্যান্ড ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। 1934 সালে লন্ডনে প্রতিষ্ঠিত নিউ কমনওয়েলথ ইনস্টিটিউশন, যা পরবর্তীকালে লন্ডন ইনস্টিটিউট অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নামেও পরিচিত হয়। 1943 সালে দিল্লিতে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স। প্রমুখ চিন্তন কেন্দ্রগুলি আন্তর্জাতিক সম্পর্ককে একটি পঠনযোগ্য বিষয় হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখানে সালগুলোকে ব্র্যাকেটেও দিয়ে দিতে পারো, তাহলে আর প্রতিষ্ঠিত বারবার লিখতে হবে না। এই সমস্ত ইনস্টিটিউশনগুলো রিসার্চ করতো আন্তর্জাতিক সংগঠনের ওপর। শুধু তাই নয়, এই সমস্ত রিসার্চ করতে করতে এই সমস্ত ইনস্টিটিউশনগুলো বিভিন্ন গোষ্ঠীতে ভাগও হয়ে গেছিলো। যেমন আমরা আজকের দিনে চিনি মার্ক্সবাদী বা লিবারিস্ট, আলাদা আলাদা দুটো গোষ্ঠী, সেরকম গোষ্ঠীতে ভাগও হয়ে গেছিলো ধীরে ধীরে। এছাড়াও বিভিন্ন প্রকাশনারও ভূমিকা ছিল। যেমন 1922 সালে আন্তর্জাতিক সম্পর্ক শীর্ষক লর্ড ব্রাইসের 1921 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সংঘটিত হওয়া বক্তৃতা, মানে 1921 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে লর্ড ব্রাইস যে বক্তৃতা দিয়েছিলেন সেটা প্রকাশ্যে এসেছিল বা সেটা প্রকাশনা করা হয়েছিল 1922 সালে। সেটা E.A. ওয়ালসের সম্পাদনায় দি হিস্ট্রি অ্যান্ড নেচার অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, এটাও 1922-এ। R.L. বুয়েলের লেখা ইন্টারন্যাশনাল রিলেশনস 1925-এ প্রভৃতি এই শাস্ত্রের আলোচনাকে আরও প্রাসঙ্গিক করে তুলেছিল। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা করলে বেশ কয়েকটা দিক আমরা এই সময়কার আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ক্ষেত্রে দেখতে পাই। এক হলো প্রকাশ্য রাজনীতি ও শান্তি প্রতিষ্ঠার দাবি, যে ক্ষেত্রে প্রচেষ্টা করেছিল ইউনিয়ন অফ ডেমোক্রেটিক কন্ট্রোল নামক লন্ডনে প্রতিষ্ঠিত হওয়া একটি সংগঠন। তাছাড়াও লেনিনের শান্তির জন্য অনুশাসন এবং মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের 14 দফা প্রস্তাব এই প্রকাশ্য রাজনীতির ধারণাটাকে আরও বেশি জোরালোভাবে সমর্থন করে। এছাড়াও জাতিসংঘের প্রতিষ্ঠার মাধ্যমে এই প্রকাশ্য রাজনীতির ব্যাপারটা আরও জোরদার হয়। তাছাড়াও বিভিন্ন কারণে এই সময় আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনার প্রয়োজনীয়তা দেখা যায়, আর সেই প্রয়োজনীয়তার উপর বেস করেই জাতিসংঘ বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উদ্যোগ দেখা যায় এই বিষয়টাকে পঠনযোগ্য বিষয় হিসেবে স্বীকৃতি দেওয়ার। আর তারপর 1919 সালে উড্রো উইলসন চেয়ারের মাধ্যমে বিষয়টা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদ ও শাখা তৈরি হয় এবং তারপর বিভিন্ন প্রকাশনার মাধ্যমেও এই সংক্রান্ত বিষয়গুলোর রিসার্চ লোকের সামনে আসতে শুরু করে এবং বিভিন্ন চিন্তন কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন গ্রুপের মতবাদগুলি জনসমক্ষে আসে এবং সেটা নিয়ে আরও বেশি রিসার্চের স্কোপ বেড়ে যায়। এই হলো প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক রাজনীতির বিকাশ। এরপর আসছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে, অর্থাৎ দুটো বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা। আগে প্রকাশ্য রাজনীতির দাবি হচ্ছিল, যেটা ধীরে ধীরে প্রকাশ্য রাজনীতি প্রচলিত হওয়ার মধ্যে রূপান্তরিত হয়। এই দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে এই ঘটনাটাই ইম্পর্টেন্ট যে এই প্রকাশ্য রাজনীতির বিকাশ ঘটে। এছাড়া শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা ঘটে। এছাড়া এই আন্তর্জাতিক সম্পর্ককে শাস্ত্র হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক দেখা যায়, যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভাগ, সমমতাদর্শী গোষ্ঠী ও কেন্দ্রসমূহের প্রতিষ্ঠা, বিভিন্ন সম্মেলন করা, বিভিন্ন গবেষণা কেন্দ্র বা চিন্তন গোষ্ঠী গড়ে তোলা এবং বিভিন্ন কিছু প্রকাশ করা। এর মাধ্যমে এই দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ। বৈজ্ঞানিক আলোচনার সূত্রপাত। আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির পর বিশ্ব রাজনীতিতে পরস্পর বিরোধী দুই অতি শক্তিধর রাষ্ট্রের উদ্ভব, বহু সংখ্যক নতুন রাষ্ট্রের উদ্ভব, পারমাণবিক যুদ্ধের আশঙ্কা, জাতিসমূহের পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি, ঠান্ডা যুদ্ধ, মার্কিন যুক্তরাষ্ট্র তথা সমগ্র বিশ্বে অর্থনৈতিক মন্দা, জার্মানির হিটলারের অভ্যুত্থানের ফলে সৃষ্ট জাতিদ্বন্দ্ব এবং সর্বোপরি প্রকাশ্য রাজনীতি ও পররাষ্ট্রনীতির ওপর গণতান্ত্রিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার ফলে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার পরিধি বিস্তৃত হয়। এই পর্যায়ে আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্বগত আলোচনার পরিবর্তে বৈজ্ঞানিক বিশ্লেষণ অধিক গুরুত্ব লাভ করে। যেমন আমরা প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে দেখেছি বেশ কিছু আন্তর্জাতিক ঘটনা আন্তর্জাতিক সম্পর্কের গতি প্রকৃতির পরিবর্তন আনতে সাহায্য করে, ঠিক তেমনই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বেশ কিছু উল্লেখযোগ্য আন্তর্জাতিক ঘটনা ঘটে যা আন্তর্জাতিক সম্পর্কের গতি প্রকৃতির ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যারা শক্তিধর রাষ্ট্র ছিল সেই সমস্ত রাষ্ট্রের শক্তি অপেক্ষাকৃত কমে আসে এবং দুটি পরস্পর বিরোধী শক্তিধর এবং পরস্পর বিরোধী আদর্শবাদী রাষ্ট্রের উদ্ভব হয়। একদিকে সোভিয়েত ইউনিয়ন এবং অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র। বহু সংখ্যক শুধুমাত্র এই দুটো রাষ্ট্রের উদ্ভব হয়েছিল তাই না, উপনিবেশবাদের অবসানের ফলে অর্থাৎ জাতীয়তাবাদী আন্দোলনের সাফল্যের ফলে, বিভিন্ন রাষ্ট্রে জাতীয়তাবাদী আন্দোলনের সাফল্যের ফলে বহু সংখ্যক নতুন নতুন রাষ্ট্রের উদ্ভব হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছুদিন পরেই ভারতবর্ষও স্বাধীন হয়েছিল। ঠিক এরম ভারতবর্ষের মতোই নতুন নতুন রাষ্ট্রের উদ্ভব হয়। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে হয়ে যাওয়া পারমাণবিক যুদ্ধের আশঙ্কা, যা হিরোশিমা নাগাসাকির ক্ষেত্রে হয়েছিল, সেই পারমাণবিক শক্তি আরও বৃদ্ধি পায় এবং পারমাণবিক অস্ত্রের ক্ষমতা আরও বৃদ্ধি পায়। সেই পারমাণবিক যুদ্ধের আশঙ্কাও তাই বৃদ্ধি পায়। তাছাড়াও জাতিসমূহের পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি, একদিকে নতুন নতুন রাষ্ট্র তৈরি হচ্ছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন নিজেদের আধিপত্য স্থাপনের বা নিজেদের বন্ধুর গ্রুপে বন্ধু বাড়ানোর চেষ্টায় লিপ্ত হয়ে যায়। তার ফলে পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি পায় এবং
ঠান্ডা যুদ্ধ শুরু হয়, মার্কিন যুক্তরাষ্ট্র তথা সমগ্র বিশ্বে অর্থনৈতিক মন্দা শুরু হয়, জার্মানিতে হিটলারের অভ্যুত্থানের ফলে জাতির দ্বন্দ্বের সৃষ্টি হয়, অর্থাৎ কোনো জাতি উচ্চ এবং কোনো জাতি নিম্ন, এই ধরনের একটা ধারণা তৈরি করার চেষ্টা করা হয়। সর্বোপরি প্রকাশ্য রাজনীতি এবং পররাষ্ট্রনীতির ওপর গণতান্ত্রিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার ফলে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার পরিধি বিস্তৃত হয়। যে প্রকাশ্য রাজনীতি এবং পররাষ্ট্রনীতির ওপর গণতান্ত্রিক নিয়ন্ত্রণের কথা প্রথম বিশ্বযুদ্ধের পর শুরু হয়েছিল, তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা প্রকাশ্য রূপ নেয় বা একটা সামগ্রিক রূপ নেয়। এই কাঠামোগত রূপ নেওয়ার ফলে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার পরিধি বিস্তৃত হয়। এই পর্যায়ে আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্বগত আলোচনার পরিবর্তে বৈজ্ঞানিক বিশ্লেষণ অধিক গুরুত্ব লাভ করে। এই পর্যায়ের আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার মেন ফিচার্স বা মেন বৈশিষ্ট্য হলো, আগে যেরকম তত্ত্বের ওপর ভিত্তি করে আলোচনাটা হতো, এখন বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে, অর্থাৎ পরিসংখ্যান, অভিজ্ঞতালব্ধ তথ্য, এগুলো ডেটা অ্যানালিসিস, এগুলোর মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা করা শুরু হয়। এই সময় আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে ইউনেস্কোরও যথেষ্ট অবদান লক্ষ্য করা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য 1945 সালের 24শে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়। সম্মিলিত জাতিপুঞ্জের অধীনস্থ অন্যতম একটি বিশেষ সংস্থা হলো ইউনেস্কো। তার তত্ত্বাবধানে 1948 সালের সেপ্টেম্বরে প্যারিসে অনুষ্ঠিত একটি সম্মেলনে আন্তর্জাতিক সম্পর্ককে রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে স্বীকৃতি প্রদান করার পাশাপাশি 3টি বিষয়কে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হয়, যথা আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক সংগঠন ও প্রশাসন এবং আন্তর্জাতিক আইন। অর্থাৎ আমরা যেমন প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে দেখেছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাকে বেশ কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায়। তার মধ্যে প্রথম ছিল বিভিন্ন ঐতিহাসিক ঘটনার প্রভাব, তারপর ছিল কী ধরনের আলোচনা পদ্ধতি, এবং তারপর ছিল শাস্ত্র হিসেবে বা পঠনযোগ্য শাস্ত্র হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও ঠিক তাই হলো, পরবর্তীকালের বিকাশকেও ঠিক সেভাবেই ভাগ করা হলো। এক, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব; দ্বিতীয়ত, কী ধরনের বা কী পদ্ধতিতে আলোচনা করা হয়; এবং তৃতীয়ত, ইউনেস্কো বা শাখা হিসেবে আন্তর্জাতিক সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ইউনেস্কোর অবদান। এবং প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালের মতোই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালেও বেশ কিছু পত্রিকা ও পেশাদারি প্রতিষ্ঠানগুলোরও অবদান এই আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ক্ষেত্রে রয়ে যায় বা দেখা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনতিকাল পরেই বিভিন্ন শিক্ষামূলক সাময়িক পত্রিকা এবং পেশাদারি সংগঠনগুলি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক গবেষণা এবং আলোচনাকে সমৃদ্ধ করেছিল। যেমন 1946 সালে প্রকাশিত অস্ট্রেলিয়ান জার্নাল অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা অস্ট্রেলিয়ান আউটলুক 1947 আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক গবেষণাকে উৎসাহিত করার জন্য 1959 সালে আমেরিকাতে ইন্টারন্যাশনাল স্টাডিজ অ্যাসোসিয়েশন বা আইসা বা আইএসএ এবং 1975 সালে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্টাডি অ্যাসোসিয়েশন বা বিসা বা বিআইএসএ গড়ে ওঠে। আইএসএ ও বিআইএসএ বা আইসা ও বিসা আন্তর্জাতিক সম্পর্কের ওপর নানা সভা, সম্মেলন ও সেমিনার আয়োজনের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সাময়িক পত্র নিয়মিতভাবে প্রকাশ করে। যেমন আইসা প্রতিষ্ঠানটির দ্বারা প্রকাশিত ইন্টারন্যাশনাল স্টাডিজ কোয়ার্টারলি, ইন্টারন্যাশনাল স্টাডিজ রিভিউ, ইন্টারন্যাশনাল স্টাডিজ পার্সপেক্টিভ, গ্লোবাল স্টাডিজ কোয়ার্টারলি, ফরেন পলিসি অ্যানালাইসিস প্রভৃতি, এবং বিসা দ্বারা প্রকাশিত রিভিউ অফ স্টাডিজ টুডে বুলেটিনের কথা উল্লেখযোগ্য। যেটা বললাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালের আন্তর্জাতিক সম্পর্কের বিকাশকে কয়েকটি দিকে ভাগ করে আলোচনা করা যায়। এক হলো বৈজ্ঞানিক আলোচনার সূত্রপাত,
দ্বিতীয় হলো আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব। পরিস্থিতিগুলো হলো দ্বিমেরু বিশ্ব, তার সঙ্গে লিঙ্কড হলো পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ও ঠান্ডা যুদ্ধ। দ্বিতীয়ত নতুন রাষ্ট্রের উদ্ভব এবং উপনিবেশবাদের অবসান। তৃতীয়ত হিটলারের অভ্যুত্থানের ফলে সৃষ্ট জাতির দ্বন্দ্ব। এবং চতুর্থত সমগ্র বিশ্বে আন্তর্জাতিক মন্দা। এছাড়াও 1945 সালের 24শে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠার পর একটা কাঠামোগতভাবে আন্তর্জাতিক সম্পর্ককে শাস্ত্র হিসেবে স্বীকৃতি দেওয়া এবং শাস্ত্র হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়, যার ফলে ইউনেস্কো তত্ত্বাবধানে 1948 সালের সেপ্টেম্বরে প্যারিসে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলন আন্তর্জাতিক সম্পর্ককে রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে স্বীকৃতি প্রদান করে। এবং বিভিন্ন পত্রিকা ও পেশাদারী প্রতিষ্ঠানগুলোর অবদানও রয়ে গেছে। যেমন 1946 সালে অস্ট্রেলিয়ান জার্নাল অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা অস্ট্রেলিয়ান আউটলুক 1947, 1959 সালে আমেরিকাতে ইন্টারন্যাশনাল স্টাডিজ অ্যাসোসিয়েশন বা আইসা এবং আইএসএ, যারা বিভিন্ন পত্রিকা পাবলিশ করেছিল। পত্রিকাগুলোর নাম হলো ইন্টারন্যাশনাল স্টাডিজ কোয়ার্টারলি, ইন্টারন্যাশনাল স্টাডিজ রিভিউ, ইন্টারন্যাশনাল স্টাডিজ পার্সপেক্টিভস, গ্লোবাল স্টাডিজ কোয়ার্টারলি, ফরেন পলিসি অ্যানালিসিস প্রভৃতি। এবং 1975 সালে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্টাডিজ অ্যাসোসিয়েশন বা বিসা বা বিআইএসএ প্রতিষ্ঠানটির দ্বারা প্রকাশিত বিভিন্ন পত্রিকা হলো ইন্টারন্যাশনাল স্টাডিজ টুডে, ই-বুলেটিন প্রভৃতি। এইবার আসা যাক সাম্প্রতিক প্রবণতায়। সাম্প্রতিককালে অর্থাৎ 90-এর দশকের পর বিশ্ব রাজনীতিতে দ্বিমেরু কেন্দ্রিকতার অবসান ঘটে। তার সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একমেরু বিশ্বেরও আবির্ভাব ঘটে। এছাড়া অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির গুরুত্ব ক্রমশ বাড়তে থাকে, বিশেষত অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলির। সর্বোপরি 21 শতকে বা একবিংশ শতকে সংঘটিত প্রযুক্তিগত বিপ্লব ও বিশ্বায়ন আন্তর্জাতিক সম্পর্কের বিন্যাসে এক নতুন মাত্রা এনে দেয়। মানে এই একবিংশ শতাব্দীতে অর্থাৎ 21 শতকে প্রতিটা দেশের মধ্যে প্রযুক্তির আদান প্রদান হয়। শুধু প্রযুক্তি নয়, শিক্ষা, মেধা সব কিছুরই আদান প্রদান শুরু হয়। এই আদান প্রদানের পদ্ধতিটাকেই বলা হয় বিশ্বায়ন, মোটামুটিভাবে বলতে। আরও ডিটেলসে পরে বুঝবো। আপাতত এইটুকুই জেনে রাখি যে এইভাবে যে সারা বিশ্বে একটা পরস্পরের সঙ্গে পরস্পরের মেধা, প্রযুক্তির আদান প্রদান, এটাকেই বলা হয় বিশ্বায়ন। এবার এই বিশ্বায়নের ফলে আন্তর্জাতিক সম্পর্কের কিছু ভিত্তিগত পরিবর্তন ঘটেছিল। কি যে এতদিন পর্যন্ত যখন দ্বিমেরু বিশ্ব ছিল বা ঠান্ডা লড়াই চলছিল, তখন বিশ্বের বেশিরভাগ রাষ্ট্র হয় মার্কিন যুক্তরাষ্ট্রের অনুষঙ্গী হয়ে চলছিল বা তাদের দেখানো পথে চলছিল, অথবা সোভিয়েত ইউনিয়নের দেখানো পথে চলছিল। কিন্তু এইভাবে বিশ্বায়নের ফলে প্রযুক্তির আদান প্রদান ঘটাতে প্রতিটা দেশই নিজেরা একটু একটু বেশি স্বাবলম্বী হতে শুরু করে এবং প্রতিটা দেশই পাওয়ার বা ক্ষমতাকে নিজের কুক্ষিগত করতে করার চেষ্টা করে বা করতে চায়। এছাড়াও প্রতিটা দেশ নিজের জাতীয় স্বার্থ নিয়ে লড়ে। মানে কোনো একটা স্পেসিফিক গ্রুপের নয়, সোভিয়েত ইউনিয়নের গ্রুপেরও নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রুপেরও নয়, যে গ্রুপের যার সাথে যখন থাকলে আমার দেশের স্বার্থ পূরণ হবে তার সাথে তখন থাকবো, বা যে সমস্ত ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন আমাদের স্বার্থ পূরণ করছে সে সমস্ত ক্ষেত্রে আমি সোভিয়েত ইউনিয়নের পাশে, আর যে সমস্ত ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের স্বার্থ পূরণ করছে সেই সমস্ত ক্ষেত্রে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে। এই রকম বিশ্বের বেশিরভাগ দেশ শুরু করলো। এইভাবে প্রথম দিকে যেহেতু সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র পাওয়ারফুল হয়ে উঠেছিল, কিন্তু ধীরে ধীরে যেহেতু সবাই পাওয়ার কুক্ষিগত করতে চায়, সবাই নিজের নিজের জাতীয় স্বার্থ নিয়ে লড়ে, তাই ধীরে ধীরে এই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাও কমে আসে এবং বহুমেরু বিশ্বের সূত্রপাত হয়। অর্থাৎ যেমন সাউথ ইস্ট এশিয়ায় চায়না একটা পাওয়ারফুল রূপ নেয়, শুধু চায়না না, সিঙ্গাপুর বা থাইল্যান্ডও বেশ পাওয়ারফুল, ইভেন ইন্ডিয়াও খুব পাওয়ারফুল। ঠিক তেমনি একদম সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিগুলোর ক্ষেত্রে
ইন্ডিয়া একটা পাওয়ারফুল রূপ নেওয়ার চেষ্টা করে, পশ্চিমের দিকে আরব এমিরেটস বা সংযুক্ত আরব আমিরশাহী এই রাষ্ট্রটা প্রভাব বিস্তার করার চেষ্টা করে। অন্যদিকে আবার ইসরায়েল ছোট হলেও বেশ খানিকটা পাওয়ারফুল হওয়ার চেষ্টা করে। এইভাবে একটা বহুমেরু বিশ্বের সৃষ্টি হয়েছে। এই বহুমেরু বিশ্বের সৃষ্টি হওয়ার ফলে আন্তর্জাতিক সম্পর্কের বিন্যাস বা আন্তর্জাতিক সম্পর্কের গঠন কাঠামোটা একদমই পরিবর্তিত হয়ে গেছিল। এটাই হলো আন্তর্জাতিক সম্পর্ক আলোচনার সাম্প্রতিক প্রবণতা, যেখানে আমরা এই বহুমেরু কেন্দ্রিক বিশ্ব, যেখানে বিভিন্ন বহুজাতিক কোম্পানিও হস্তক্ষেপ করছে, যারা অর্থনৈতিকভাবে পাওয়ারফুল কোম্পানি, গুগল, অ্যাপেল, এই রকম কোম্পানির প্রভাব রয়েছে। এছাড়াও জাতিসংঘ মানে সম্মিলিত জাতিপুঞ্জ থেকে আরম্ভ করে আরও বিভিন্ন সার্ক, ব্রিক্স, G77 এই সমস্ত সংগঠনগুলো, তা রাষ্ট্রীয় সংগঠন হোক বা অরাষ্ট্রীয় সংগঠনই হোক না কেন, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো নিজেদের ভূমিকা আলাদা করে রাখছে বা নিজেদের ক্ষমতা প্রদর্শন করছে। এই সমস্ত কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে স্টাডি করাটাই হচ্ছে এখনকার আন্তর্জাতিক সম্পর্কের পড়াশোনার ধরন বা গবেষণার ধরন। এই যে এতক্ষণ যা পড়লাম সেটা ছিল কালভিত্তিক। আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন সময়কালে কিভাবে আজকের রূপ পর্যন্ত পৌঁছেছে, কিভাবে বিকশিত হয়েছে তার ঘটনা। কিন্তু এই বিকাশের বিভিন্ন পর্যায়ের মধ্যে বেশ কিছু মতবাদ বা বেশ কিছু দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কিত ধারণাকে বদলে দিয়েছিল। সেই মতবাদগুলোর গুরুত্ব এবার আমরা পড়ব। আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনে বিভিন্ন তাত্ত্বিক ধারার অবদান। ক্রমবিকাশ। হেডলি বুল আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক আলোচনার ক্রমবিকাশের ক্ষেত্রে তিনটি প্রধান ধারার উল্লেখ করেছেন। 1920 থেকে 1930 সাল পর্যন্ত উদারবাদী ও আদর্শবাদী তত্ত্ব, 1930-এর দশকের শেষ থেকে 1940-এর দশক পর্যন্ত বাস্তববাদী তত্ত্ব, 1950-এর দশকের শেষ ভাগ থেকে 1960-এর এবং 70-এর দশক পর্যন্ত সামাজিক বিজ্ঞান ভিত্তিক তত্ত্ব। ইউসেফ ল্যাপিডের মতে 1990-এর দশকের পর শুরু হয় উত্তর দৃষ্টবাদী চ্যালেঞ্জ। অর্থাৎ এই বিভিন্ন তত্ত্বগুলো কি আমরা পরে পড়ব, এই ভিডিওতে তো পড়বই, এছাড়াও এই তত্ত্বগুলোর অনেকগুলোই আমাদের বড় করেও পড়তে হবে পরে, তাই ইন ডিটেলস আমি গেলাম না। মেন কথাটা বলছি যে বিভিন্ন সময় বিভিন্ন তত্ত্বের প্রভাবে আন্তর্জাতিক সম্পর্কিত দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তন ঘটেছিল। এই আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্বগুলির বিকাশের ক্ষেত্রে আদর্শবাদ বনাম বাস্তববাদ, সাবেকি চিন্তাধারা বনাম বৈজ্ঞানিক বিশ্লেষণ, নয়া বাস্তববাদ বনাম নয়া উদারনীতিবাদ এবং দৃষ্টবাদ বা যুক্তিবাদ বনাম উত্তর দৃষ্টবাদ বা প্রতিফলনবাদকে কেন্দ্র করে হওয়া 4টি মহাবিতর্ক যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল। আমরা এতক্ষণ পড়লাম যে কিভাবে বিভিন্ন সময়কালে বিভিন্ন ঘটনা আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করেছিল। এবার আমরা পড়ব শুধু ঘটনা না, বিভিন্ন তত্ত্ব বা বিভিন্ন দৃষ্টিভঙ্গি কিভাবে আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করেছিল। এক ছিল প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যখন থেকে শুরু হলো এই আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কিত আলোচনা, তখন আদর্শবাদ বলে একটা তত্ত্ব বিকাশ লাভ করেছিল এবং এই তত্ত্বটা সবথেকে বেশি প্রভাবশালী তত্ত্ব হিসেবে তখন প্রতিষ্ঠিত হয়েছিল। এই আদর্শবাদ অনুসারে মানুষ প্রত্যেকেই ভালো, আর যেহেতু মানুষ ভালো আর মানুষ নিয়েই রাষ্ট্র গঠিত, তাই প্রতিটা রাষ্ট্রই ভালো। এবার যেহেতু আমরা সবাই ভালো, তাই আমরা পরস্পরের সঙ্গে যদি একটু আলোচনা করি, নিজেদের বিবাদগুলো মিটিয়ে নিই মোটামুটি আলোচনা করে, মোটামুটি সহযোগিতা করে, তাহলেই আমাদের যুদ্ধ আমরা আটকাতে পারবো তাহলেই, এবং আমাদের মধ্যে সহযোগিতার সম্পর্কও গড়ে উঠবে এবং আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো, সমগ্র মানব সমাজের উন্নতি হবে। কিন্তু তারপরই এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্য একটা মতবাদ বেশি প্রভাব বিস্তার করলো।
উল্লেখযোগ্য যে একটা মতবাদের পর যখন আরেকটা মতবাদ আসছে তখন পূর্বের মতবাদটা পুরোপুরি ডিলিট হয়ে যাচ্ছে না জীবন থেকে। সেই মতবাদটা আছে, কিন্তু সেই মতবাদে বিশ্বাসীর সংখ্যার থেকে নতুন মতবাদে বিশ্বাসীর সংখ্যা বেড়ে যায় এবং নতুন মতবাদের রিসার্চ যারা করে তাদের সংখ্যাও বেড়ে যায়। তাই প্রভাবশালী মতবাদ বা ডমিনেটিং মতবাদ আমরা যেটাকে বলি, সেটা বিভিন্ন সময় বিভিন্ন ছিল। ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানুষ এটা বুঝতে পারলো যে না, জাতিসংঘ তো হলো প্রথম বিশ্বযুদ্ধের পর, কিন্তু তাতে তো সহযোগিতা বাড়লো না, তাতে তো আবার আরেকটা যুদ্ধ হলো, তার মানে এটা রাস্তা নয়। তাহলে কি, আবার নতুন রাস্তা খোঁজো, শান্তি পাওয়ার রাস্তা খোঁজো বা আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার রাস্তা খোঁজো। তখন সেই রাস্তাটা কিভাবে খোঁজা হলো? সেই রাস্তাটা খোঁজা হলো বাস্তববাদের মাধ্যমে। বাস্তববাদীদের ধারণা বা বক্তব্য যাই বলতে পারো, যে প্রতিটা রাষ্ট্র নিজের স্বার্থে চলে। যেমন এতদিন আদর্শবাদীরা বলেছে মানুষ প্রত্যেকে ভালো, প্রত্যেকের উপকার করতে চায়, কিন্তু বাস্তববাদীদের কথা হচ্ছে মানুষ হোক বা রাষ্ট্র হোক, প্রত্যেকে আগে নিজের ভালোটা বোঝে, প্রত্যেকে আগে নিজের স্বার্থটা রক্ষা করতে চায়। আর সেই স্বার্থ রক্ষা করারই একটা অংশ হলো ক্ষমতা দখল করা, কারণ ক্ষমতা দখল করলে ক্ষমতার মাধ্যমেও স্বার্থ রক্ষা করা যায়। তাই বাস্তববাদীদের মতে জাতীয় স্বার্থ এবং ক্ষমতার এবং রাষ্ট্রগুলোর মধ্যে আন্তর্জাতিক স্তরে জাতীয় স্বার্থ এবং ক্ষমতার ভারসাম্যকে কেন্দ্র করেই সমগ্র আন্তর্জাতিক পরিস্থিতিটা চলছে। তাই আমরা যদি প্রত্যেকটা রাষ্ট্রের ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে পারি, তাহলে আমরা যুদ্ধ বন্ধ করতে পারবো। যেমন ধরো এ রাষ্ট্র বিশাল বড় রাষ্ট্র, বিশাল শক্তিশালী রাষ্ট্র, কিন্তু বি রাষ্ট্রটা খুব ছোট রাষ্ট্র এবং কম শক্তিশালী রাষ্ট্র। এবার এ রাষ্ট্র তাহলে স্বভাবতই কী করবে? বি রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে এবং জিতে যাবে। কিন্তু যদি বি রাষ্ট্র এরকম একটা প্ল্যান করে যে বি, সি, ডি, ই, এফ, জি, এইচ এতগুলো ছোট ছোট রাষ্ট্র একসাথে লড়ে এ রাষ্ট্রের সঙ্গে, তাহলে হয়তো এ রাষ্ট্র জেতার সম্ভাবনাটা অতটা তৈরি হবে না। আর এই যে ধারণাটা যে জিতবো কি জিতবো না, এটা কিন্তু মানসিক ধারণা। মানে যুদ্ধ শুরু হওয়ার আগেই তারা বুঝবে যে না বাবা, ওরা তো অতজন একসাথে আছে, আমি কি করে লড়বো। এইভাবে যে এ রাষ্ট্র পিছিয়ে গেল যুদ্ধের থেকে, এইভাবেই আন্তর্জাতিক স্তরে শান্তি প্রতিষ্ঠিত হলো। তাহলে কি হলো? এ রাষ্ট্রের শক্তির সঙ্গে অতগুলো রাষ্ট্রের শক্তি একত্রিত হয়ে একটা ভারসাম্য রক্ষা করলো বা একটা ব্যালেন্স পেল। এর ফলে আমরা যুদ্ধ থেকে পিছিয়ে পড়তে পারলাম বা যুদ্ধকে বন্ধ করতে পারলাম। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ক্ষেত্রে এই আদর্শবাদ বনাম বাস্তববাদ, এই বিতর্কটা শুরু হয়েছিল মোটামুটিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই, যে কোন মতবাদটা আমরা বেশি মেনে চলব। মোটামুটিভাবে আমরা বলতে পারি 40-এর দশক থেকে 60-এর দশকের মধ্যেই এই বিতর্কটা চলেছিল। কিন্তু 60-এর দশকের পর আবার একটা অন্য ধরনের মতবাদ লোকের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করে। সেই মতবাদটার নাম হলো, ধরতে পারো, আচরণবাদ। তাহলে এই আদর্শবাদ এবং বাস্তববাদ এই দুটোকে আমরা সাবেকি চিন্তাধারার মধ্যে ফেলি। কেন? এই দুটোই মূলত কি হওয়া উচিত, কি হবে, মানুষ কীরকম, এরকম কিছু আনসার্টেন জিনিসের ওপর ভিত্তি করে নিজেদের থিওরি এস্টাবলিশ করত। কিন্তু এরপর আসে বৈজ্ঞানিক বিশ্লেষণ, যা কোনো থিওরির বেসিক্সে নয়, তথ্য, পরিসংখ্যান এগুলোকে অ্যানালিসিস করে এগুলোর ভিত্তিতে নিজেদের মতবাদ তৈরি করে। তাই কোনভাবে আন্তর্জাতিক সম্পর্ককে দেখা উচিত? সাবেকি চিন্তাধারার মাধ্যমে, অর্থাৎ থিওরি বেসিস, নাকি তথ্য বেসিস বা সায়েন্টিফিকভাবে? এটা নিয়ে শুরু হয় দ্বিতীয় মহাবিতর্ক। এরপর শুরু হয় তৃতীয় মহাবিতর্ক, যা হলো নয়া বাস্তববাদ বনাম নয়া উদারনীতিবাদ। এই নয়া উদারনীতিবাদ বনাম নয়া বাস্তববাদ, এই যে বিতর্কটা, এটা অনেকটা আদর্শবাদ বনাম বাস্তববাদের মতোই।
নয়া উদারনীতিবাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে না, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, আইন এগুলো বানিয়ে যুদ্ধকে থামিয়ে দেওয়া যেতে পারে। আর নয়া বাস্তববাদের মতামত হচ্ছে সেই একই, যে ক্ষমতার ভারসাম্য অন্যভাবে আনতে হবে, প্রতিটা দেশকে সামরিকভাবে বলীয়ান হতে হবে, তবে গিয়েই যুদ্ধ থামতে পারবে। মানে দুপক্ষ যতক্ষণ না দুপক্ষকে ভয় করবে ততক্ষণ কেউ যুদ্ধ থেকে পিছাবে না। এরপর আসে এই নয়া বাস্তববাদ বনাম নয়া উদারনীতিবাদের যে বিতর্কটা, সেটা হয়েছিল মূলত 1970-এর দশকের মাঝামাঝি থেকে শুরু করে, এবং শেষে 1990-এর দশকে বা 1980-র দশকের মাঝামাঝি থেকে শুরু হয় চতুর্থ মহাবিতর্ক, যা হলো দৃষ্টবাদ বা যুক্তিবাদ বনাম উত্তর দৃষ্টবাদ বা প্রতিফলনবাদের মধ্যে হওয়া। উত্তর দৃষ্টবাদীদের মতে বা প্রতিফলনবাদীদের মতে বাস্তবকে নিরপেক্ষভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়। অর্থাৎ আমরা যে কোনো ঘটনাকে যেভাবে ব্যাখ্যা করছি, যে ন্যারেটিভ সেট করছি, এই কথাটা এখন অনেক নিউজ চ্যানেলে পাবে যে কীভাবে কীরকম ন্যারেটিভ সেট করা হয়, তার ওপর আমাদের জীবনটা বা আমাদের দৃষ্টিভঙ্গিটা, আমাদের ধ্যান ধারণাটা, ইভেন কিছু বাস্তব ঘটনাও নির্ভর করে। আর দৃষ্টবাদের কথা অনুসারে যে যুক্তির ওপরই নির্ভর করে বা বৈজ্ঞানিক বিশ্লেষণের ওপরই নির্ভর করে আন্তর্জাতিক ব্যবস্থা। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে। এবার দৃষ্টবাদ বলছে যে আমরা ফ্যাক্ট এবং ডেটা অ্যানালিসিস করব, কিন্তু উত্তর দৃষ্টবাদীদের মতামত হচ্ছে যে ফ্যাক্ট এবং ডেটা তো তুমি ততটাই পাবে যতটা ওই দুটো দেশ তোমাকে দিচ্ছে। পাকিস্তান যদি মিথ্যে ফ্যাক্ট দেয়, বা ধরে নেওয়া গেল ভারতও যদি মিথ্যে ফ্যাক্ট দেয়, তাহলে তুমি কী অ্যানালিসিস করবে? তোমার আগে বুঝতে হবে যে তুমি কোন রাস্তায় যাচ্ছ, তারপর তুমি অ্যানালিসিস করতে পারবে। ধরো তুমি ধরে নিলে যে না, পাকিস্তান খুব দুর্বল কান্ট্রি, ভারত পাকিস্তানের ওপর আক্রমণ করেছে। কেন? কারণ পাকিস্তান নিজেরা যে টেররিস্টের ঘাঁটি, সেই ব্যাপারটাকে পুরোপুরি লুকিয়ে গেল। এই যে ন্যারেটিভটা পাকিস্তান সেট করতে পারলো যে আমরা অসহায়, ওরা দেখো আমার উপর আক্রমণ করছে, এই ন্যারেটিভের ভিত্তিতেই তোমরা যারা বিচার করছো তারা বিচার করতে পারবে। ফ্যাক্ট কিভাবে দেখবে তোমরা? আর এই ফ্যাক্ট যতদিন বাদে তোমরা পাবে নিজের হাতে যে না কি হয়েছিল এক্স্যাক্টলি কি, ততদিনে তো যুদ্ধ শেষ হয়ে যাবে, তখন আর কিছু করারই থাকবে না। কাজেই উত্তর দৃষ্টবাদীদের মতে যে প্রথমে আমাদের ন্যারেটিভ নিয়ে স্টাডি করা উচিত, প্রথমে আমাদের এটা বোঝা উচিত কোন দেশ কি ন্যারেটিভ সেট করবে, কি গল্প বানাবে এবং কি তারা মিথ্যে বলতে পারে, তারপর আমাদের অ্যানালিসিসে বসা উচিত। কোনো 5টা ছবি দিয়ে দেওয়া হলো, সেই 5টা ছবির তোলার সময় কি, 5টা ছবির মধ্যে কতটা সত্যতা আছে, সেটা আগে আমার বিশ্লেষণ করতে হবে। আর দৃষ্টবাদীদের মতে না, ছবি যা দেখতে পাচ্ছি তাই আমি উত্তর দেব, আগে কি হয়েছে পরে কি হয়েছে আমরা ভেবে দেখব না। এই দুটো মতবাদ নিয়েও একটা মহাবিতর্ক হয়। এই 4টে মহাবিতর্ক আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করেছিল। অবদান অর্থাৎ তত্ত্বগুলোর অবদান। আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনে বিভিন্ন তাত্ত্বিক ধারা একে অপরকে পরিপূরক করে তুলেছে। যেমন আদর্শবাদ সহযোগিতা ও আন্তর্জাতিক আইন সংস্থার গুরুত্বে জোর দিয়েছে, ঠিক তেমনি বাস্তববাদ শক্তি, নিরাপত্তা, জাতীয় স্বার্থ, রাষ্ট্রকেন্দ্রিক প্রতিযোগিতার গুরুত্ব দেখিয়েছে। পরবর্তীকালে আবার আচরণবাদ বা বহুত্ববাদ বিজ্ঞানভিত্তিক আন্তর্জাতিক রাজনীতির বিজ্ঞানভিত্তিক পর্যালোচনা করেছে। তারও পরবর্তীকালে নয়া বাস্তববাদ ও নয়া উদারনীতিবাদ আন্তর্জাতিক কাঠামো ও আন্তঃনির্ভরতার পারস্পরিক সম্পর্ককে বিশ্লেষণ করেছে। এরপর ধীরে ধীরে মার্ক্সবাদ, নারীবাদ, ঐতিহাসিক সমাজতত্ত্ব, নির্মাণবাদ, উত্তরাধুনিকবাদ ইত্যাদি সমালোচনামূলক ধারাগুলি আন্তর্জাতিক সম্পর্কের ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক প্রেক্ষাপটকে তুলে ধরেছে এবং সমাজ পরিবর্তনের পথ নির্দেশ করেছে। ফলে আন্তর্জাতিক সম্পর্ক বহুমাত্রিক ও পূর্ণাঙ্গ একটি শাস্ত্ররূপে গড়ে উঠতে পেরেছে। অর্থাৎ বলা হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে এই সব কটা তত্ত্বেরই অবদান রয়েছে। যেমন আমরা কোনো ছবি দেখে অ্যানালিসিস করব, ছবিটা না দেখলে আমরা অ্যানালিসিস করব না, ঠিক তেমনি ছবিটার ব্যাকগ্রাউন্ড কী হতে পারে বা ছবিটার আগে বা পরে কী ঘটেছিল সেটাকেও অ্যানালিসিস করব। যেমন আমরা ভাববো সহযোগিতা করা মানুষের ধর্ম, ঠিক তেমনই আমরা ভাববো মানুষ স্বার্থপর তো হয়,
সবই রকম ধর্ম, সবকটা ধর্ম নিয়েই, সবকটা ধর্মের একটা ইন্টারনাল রিয়াকশানের ফলেই আন্তর্জাতিক পরিস্থিতি তৈরি হয়ে ওঠে বা গড়ে ওঠে। তাই সহযোগিতা, দ্বন্দ্ব, শক্তি, নিরাপত্তা, জাতীয় স্বার্থ, এমনকি রাষ্ট্র ছাড়া অন্যান্য সংস্থার ভূমিকা, সব কিছু নিয়ে স্টাডি করা, সেগুলোকে বিজ্ঞানভিত্তিকভাবে, তত্ত্বভিত্তিকভাবে, সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে এবং স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে সব রকমভাবে পর্যালোচনা করার পরই আমরা আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি বুঝতে পারব। তাই আমাদের উচিত এই সমস্ত ধারাগুলো বা সমস্ত দৃষ্টিভঙ্গিগুলো নিয়ে পড়াশোনা করা এবং সেগুলোর সবকটা দৃষ্টিভঙ্গির আলোয় আন্তর্জাতিক সম্পর্ককে বিচার বিশ্লেষণ করা। তাই আন্তর্জাতিক সম্পর্কের আজকের রূপ নিতে এই সমস্ত ধারাগুলোই যথেষ্ট সাহায্য করেছে। এখানে একটা চার্টের মাধ্যমে তোমাদের আন্তর্জাতিক সম্পর্কিত যে সমস্ত ধারাগুলো আছে, এগুলো সবকটা নয়, যে কটা ধারা ইম্পর্টেন্ট সেই কটা ধারার প্রকৃতি, উদ্দেশ্য বা রাষ্ট্রবিজ্ঞানীদের নাম বা প্রবক্তাদের নাম সব কিছুর একটা চার্ট করে দেওয়া হলো, যাতে ধারাগুলো সম্পর্কে তোমরা আরও ডিটেলসে বুঝতে পারো। আচ্ছা, এখানে চার্টটা যদি একটু অস্পষ্টও থাকে, চিন্তার কোনো কারণ নেই, আমি পোস্টের মাধ্যমে এই চার্টগুলো প্রোভাইড করে দেব। এবার চলে আসছি উপসংহারে। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সম্পর্কে পর্যালোচনা করলে বোঝা যায় যে এটি রাষ্ট্রবিজ্ঞান তথা সমাজবিজ্ঞানের একটি নবীন শাখারূপে সময়ের সঙ্গে সঙ্গে ক্রমাগত সমৃদ্ধ হয়েছে এবং হয়ে চলেছে। অর্থাৎ এটি একটি গতিশীল বিজ্ঞান বা এটি একটি পরিবর্তনশীল বিজ্ঞান। বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা, বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন লেখক বলা উচিত না, দার্শনিকদের লেখার মাধ্যমে এই আন্তর্জাতিক সম্পর্কের গতি, প্রকৃতি সবটাই পরিবর্তিত হয়েছে। তাই শুধু পরিবর্তিত হয়েছে তা নয়, এরমভাবে এক এক জনের বা এক একটা ঘটনার বা এক একটা দৃষ্টিভঙ্গির কিছু কিছু পয়েন্ট বা কিছু কিছু অবদানের ফলেই এই আন্তর্জাতিক সম্পর্ক সম্পূর্ণরূপে সমৃদ্ধ হয়েছে এবং হয়ে চলেছে। মানে আজও আরও অনেক কিছু হতে পারে যা এই আন্তর্জাতিক সম্পর্ক নামক বিষয়টাকে সমৃদ্ধ করবে। এই হলো আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের ধারা। এখানে উত্তরটা অনেকটা ডিটেলসে আলোচনা করা হলো। পরবর্তীকালে আমি চেষ্টা করব যে একটা শর্ট নোটসও এটার ওপর দিয়ে দিতে। উত্তরটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এরকমই কোনো উত্তর জানতে ইচ্ছে করলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।